স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ এবং আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। মাঝে একটি লম্বা বিরতি দিয়ে আমি আবার শুরু করেছি আমাদের আয়োজন কোন পথে বাংলাদেশ। কোন পথে বাংলাদেশ সেই প্রশ্নটির জবাব খুঁজতে গেলে এখন এই মুহূর্তে আমরা এমন সময়ে দাঁড়িয়ে আছি যে সবাইকে আসলে দিশেহারা হতে হয়। কোনো কূল নাই কিনারে নেই। কোন দিকে যাচ্ছে? কেউ এর হাল ধরেছে কিনা? দেশে আদৌ কোনো সরকার আছে কিনা? থাকলেও তারা কি করছে? এই সমস্ত প্রশ্ন মানুষের মুখে, মুখে ঘুরছে। কারো কাছে কোনো জবাব নেই। কেন এই পরিস্থিতি হলো? কিভাবে এর থেকে উত্তরণ হবে? কোনভাবে গেলে একটা শান্তির পথ পাবে বাংলাদেশ? এখন এই মুহূর্তে যে মবের মূল্যকে পরিণত হয়েছে, সেখান থেকে কবে মুক্তি মিলবে বাংলাদেশের মানুষের? এই সব প্রশ্নের যেমন জবাব খোঁজার চেষ্টা করব, এর বাইরে আমরা আজকে জানারও চেষ্টা করব যে কিভাবে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, ঘুরে দাঁড়াচ্ছে। বিশেষ করে ৩২ নম্বরে ভাঙার পরে একটা থমথমে প্রত্যেকটি আওয়ামী লীগের কর্মী একটা বারুদের গোলার মতো অবস্থায় রয়েছে। ফলে আ উম আ শেষ পর্যন্ত তারা এই যে এই ক্ষোভ থেকে তারা কোন শক্তি নিয়ে আবির্ভূত হয় এবং নিজেদেরকে সংগঠিত করছে, সেই বিষয়টি জানবো। সেই সঙ্গে আমরা জানি আগামী ১৩ তারিখ শুরু হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক। এই বৈঠককে ঘিরে রয়েছে অনেক জল্পনা কল্পনা। কি হবে ১৩ই ফেব্রুয়ারি? এই প্রশ্নেরও জবাব করব। আরো সাম্প্রতিক সব বিষয়গুলো নিয়ে আপনারা জানেন যে বইমেলায় দেশের ইতিহাসে ১ম বারের মতো মানে স্বাধীন বাংলাদেশে গত ৫৩ বছরে এই ১ম বারের মতো কোনো প্রকাশকের উপরে হামলা হয়েছে। যদিও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এর আর আ সমালোচনা করেছেন, তিনি নিন্দা জানিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু এরই বা শেষ কোথায়? এই সব প্রশ্নের জবাব খুঁজব। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম। আমার সঙ্গে যুক্ত রয়েছেন এই মুহূর্তে আফসানা কিশোর লোচন। তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট। এছাড়াও আমরা আ এই আ আওয়ামী লীগের একটি বলা যেতে পারে পুরো আমেরিকার ৫০ টি স্টেটের মধ্যে এই ১ম বারের মতো আওয়ামী লীগ একটি অফিস করেছে এবং তাও কারা করেছে? একেবারে তৃণমূলের কর্মীরা করেছে। কারণ তারা যে অবস্থায় আমরা জানি যে আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যেই দলের মূল ভিত্তিটি এক্কেবারে তৃণমূলের কর্মীদের কাছে। এবং যেকোনো সংকটে তারাই এই দলটিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। এবারও তারা সেটি করছে। সেই আম আ নিউ ইয়র্কের ব্রুকলিনে তারা একটা অফিস তৈরি করেছে। সেখান থেকেও আমি যুক্ত করার চেষ্টা করব। যারা এই আওয়ামী লীগকে সেখান থেকে সংগঠিত করার চেষ্টা করছে। বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা সংগঠিত হচ্ছে, সেটি আমরা জানার চেষ্টা করব। ১ম এ যেতে চাই আফসানা কিশোর লোচন, আপনাকে স্বাগত জানাই এবং আ আমরা বাংলাদেশের সাম্প্রতিক যে গুলো ঘটছে, সেই ঘটনাগুলো আপনি কিভাবে করে দেখছেন? আফসানা লোচন। ধন্যবাদ সুলতানা রহমান, আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি অনেকদিন পরে আবার অনুষ্ঠানে ফেরত এসেছেন, সেজন্য আপনাকে স্বাগতম। আমরা কিভাবে দেখছি পুরা জিনিসটা, যেটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বলি বা সরকারের পরিবর্তন হয়েছে, দেশের সামগ্রিক অবস্থার পরিবর্তন হয়েছে, এটা আমাদের দেখতে হচ্ছে। আমরা দেখে যাচ্ছি, আমাদের তো পর্যবেক্ষণ করা ছাড়া কোনো বিকল্প নেই। তো গত ৬ মাসে সে ধরনের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি, পজিটিভ পরিবর্তন দেখতে পাইনি। আমরা শুধু নেগেটিভ পরিবর্তনই দেখতে পাচ্ছি। দেশ একটা চূড়ান্ত অশান্তির মধ্যে অনবরত ঢুকে যাচ্ছে। আপনি যেটা প্রথমে বললেন বইমেলার কথা, দেখেন বইমেলায় যে আক্রমণ হবে, যে সব্যসাচীর স্টলে যে আক্রমণ হবে এবং আক্রমণ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেটা কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরের মতোই সোশ্যাল মিডিয়াতে আজান দিয়ে কাজটা করা হয়েছে। ঠিক আছে, তো সরকারের যদি ইচ্ছা থাকতো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি সেভাবে তৎপর করা হতো, তাহলে অবশ্যই এই আক্রমণ ঠেকানো যেত। এখন আক্রমণ করার পরে আপনি যতই দুঃখ প্রকাশ করেন, পরিস্থিতিকে ভোলাটাইল করে আপনি যতই বিবৃতি দেন, তখন কিন্তু আর কোনো লাভ থাকে না। যা ঘটার তা ঘটে যায় এবং যেই ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। কারণ বই প্রকাশের জন্য একটা স্টলে হামলা চালানো, প্রকাশককে প্রকাশ্য দিবালোকে হেনস্থা করা এবং তাকে বিভিন্ন ধরনের
মন্তব্য করা, তাকে যে মন্তব্যগুলো মব করছিল সেটা খুবই দুঃখজনক, এবং এটা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে রাষ্ট্রের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে এবং রাষ্ট্রের ভাবমূর্তিকেও নষ্ট করে। সরকারের ভাবমূর্তির কথা আমি আবার নাই বা বললাম, আমরা জনসাধারণ হিসেবে বাইরের দেশে এবং দেশের ভিতরেও আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কারণ আমরা আমার প্রজন্মের কথাই ধরেন বা অন্য কোনো প্রজন্মের কথাই ধরেন, আমরা দীর্ঘদিন প্রকাশনার সাথে জড়িত। আমি নিজে লেখক। একটা বই প্রকাশ হওয়া এবং একটা বই প্রকাশ হওয়ার পরে সেটা নিয়ে এরকম হেনস্থার শিকার হওয়া, এটা খুবই দুঃখজনক। কারণ উনি যে বই প্রকাশ করেছেন সেটাতে কিন্তু কারো ক্ষতি হয়নি। এখন না, লোচন দেখেন, আমি এটা সবসময় বলি যে বইমেলাকে ঘিরে আমাদের যেরকম উৎসাহ উদ্দীপনা থাকে, কত বই প্রকাশিত হয়। দেখুন, একটা বই হয়তো সেটি মানদণ্ডে ভালো হোক খারাপ হোক, আপনার ভালো লাগুক নাই বা লাগুক, একটা বই তো, এটি তো কাউকে হত্যা করছেন না, এটি তো আপনি কোনো খারাপ কাজ করছেন না, রাইট? এর বিরুদ্ধে কেন তো আক্রোশ থাকবে যে আপনি প্রকাশককে গিয়ে আহ, আহ, মানে মারতে হবে? এর আগে আমরা লেখকদের উপর আক্রমণ দেখেছি বিভিন্ন সময়ে। আমরা জানি এগুলি কারা করে। আহ, এখনো কিন্তু তারাই সম্পৃক্ত, নাকি কোনো ভিন্নতা দেখছেন? না না, কোনো ভিন্নতা দেখছি না। আপনি যদি যেই আপনার আমাদেরকে বলা হচ্ছে যে তৌহিদি জনতা বা জাগ্রত জনতা বা জনসাধারণ যারা ধর্মপন্থী তাদের কথা বলা হচ্ছে, আপনি তাদের চেহারা সুরত এবং তাদের আক্রমণের ধরন দেখলে বুঝবেন এদের একটা বই পড়ার ক্ষমতাও তো নেই। এরা মানুষ বইয়ের বিপরীতে কি লিখবে? আপনার একটা লেখা যদি কারো পছন্দ না হয়, আপনি সুলতানা রহমান আজকে এখানে বসা, আপনার কোনো কিছু যদি পছন্দ না হয়, আমি সেটাকে লেখার জবাব লেখার মাধ্যমে দিব। আমি সেটাকে কেন জনতা উস্কে দিয়ে মব উস্কে দিয়ে সেটা জবাব দিতে যাব? আর তসলিমা নাসরিন তো আজকে না, তসলিমা নাসরিন আজকে 30 বছর ধরে দেশে আসতে পারেন না। তার আর তার আর কি বাকি আছে? তাকে আর হেনস্থা করার কি বাকি আছে? তার প্রকাশককে হেনস্থা করে আমরা কি বার্তা দিতে চাচ্ছি? যে ওখানে শুধুমাত্র মানে তাদের পছন্দের বই থাকবে, আমরা অন্য কেউ আর কোনো ভিন্ন মত প্রকাশ করতে পারবো না, ভিন্ন মত প্রকাশ করার কোনো জায়গা থাকবে না, এরকমই তো একটা বার্তা দেওয়া হচ্ছে নাকি? সেই তসলিমা নাসরিনের দেখুন, আজকে কত বছর ধরে তসলিমা নাসরিন দেশের বাইরে, দেশে আসতে পারেন না। এবং তাকে নিয়ে এক তসলিমা নাসরিন, আপনি দেখেন বেগম রোকেয়ার রোকেয়া রংপুর ইউনিভার্সিটির নাম, রংপুরে যেই রোকেয়া ইউনিভার্সিটি সেদের নাম বদলে এখন রংপুর ইউনিভার্সিটি করার প্রস্তাব করা হয়েছে। নারীদের প্রতি এদের এত বিদ্বেষ, হ্যাঁ? নারীদের নিয়ে তবে তসলিমা নাসরিন শুধু একজন নারী নন, তিনি একজন প্রথা বিরোধী লেখক। তিনি একজন সমাজের কি বলবো, সমাজের যেই প্রথা যা নারীকে দমন করে রাখে তার বিরুদ্ধে আঘাত করা একজন লেখক। তার বই তো অনেকেরই ভালো লাগবে না, তাই বলে আপনি আঘাত করবেন? সরকারের দায়িত্ব তাদেরকে প্রোটেকশন দেয়া, সেটি তো তারা করছে না। এখন এখানে পুতুল আমাদের হয়তো একটা ভুল আছে। আমরা যেটা ভাবছি আর কি, যে আমরা যাদের কাছে যে জিনিস আশা করছি এটা তো আসলে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো। হ্যাঁ, যারা আছে এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে তারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, বাংলাদেশের কোনো সিম্বলে বিশ্বাস করে না। এখন ভাষা আন্দোলনের কে ইয়ে করে লক্ষ্য করে আমাদের যে বইমেলা হয় সেটাকেও তারা পছন্দ করবে না এবং এটাকে বানচাল করার চেষ্টা করবে। এটা খুবই স্বাভাবিক এবং প্রত্যাশিত একটি ঘটনা বলে আমি মনে করি। তাদের দ্বারা এটাই হওয়ার কথা, এটাই হয়ে থাকবে এবং তারা এ ধরনের কাজই করবে। তারা সারা বাংলাদেশে এ ধরনের কাজই করে যাচ্ছে। আপনি দেখেন তারা অপারেশন ডেভিল হান্ট নামে একটা অপারেশন চালাচ্ছে, এখানে তারা 2 রাত্রে 1380 জনকে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করেছে। ঠিক আছে? তো তাদের কাছ মানে থেকে কি আমরা একটা কি আশা অদ্ভুত করি? একটা দেশ, আপনি চিন্তা করে দেখেন যে মানে একটা একটা বিল্ডিং বানাতে ফাউন্ডেশন লাগে যেটি মাটির গভীরে। এখন বলে এটার মধ্যে আয়নাঘর আছে। আপনি কেন ইমাজিন, মানে একটা দেশের মানুষ কতখানি এরা এরা কি বলবো, নিঃসন্দেহে এরা একটা ক্ষুদ্র অংশ, কিন্তু এদের তাণ্ডবটা এত বেশি, মনে হচ্ছে এরাই বোধহয় সংখ্যায় সবচেয়ে বেশি, রাইট? না না, এখন আপনি যদি এটাকে প্রশ্রয় দিতে থাকেন, আপনি একটা মানে প্রোপাগান্ডা করছেন এবং সর্বৈব মিথ্যা কথা বলছেন। এখন আপনি যদি এটা বলতে থাকেন এবং আপনাকে যদি মিডিয়া পেট্রোনাইজ করে, ঠিক আছে, প্রত্যেকটা মিডিয়া খবর দিচ্ছে যে কে ইট নিয়ে যাচ্ছে, কে কত খুশি, তাই না? আমাদের একটা অংশ তো আছে। আমরা তো যদি বলা হয় যে মানে মুক্তিযুদ্ধের অংশ একটা অংশ আছে দেশে, আপনাদের এই যারা মুক্তিযুদ্ধের বিরোধী সেই অংশের বাইরেও তো দেশের একটা আপামর জনসাধারণ আছে এবং তারা সংখ্যাগুরু।
আমি বলবো যে সংখ্যাগুরু 18 কোটি মানুষের মধ্যে হয়তো 1 কোটি মানুষ মুক্তিযুদ্ধ বিরোধী আছে, আমি যদি ভুল না বলি। বাকি 17 কোটিকে তো মিডিয়া কখনো ফোকাস করছে না। তারা এই 1 কোটি বা 1000 বা 1 লক্ষ মবকে নিয়ে তারা সারাক্ষণ ব্যস্ত। আমাদের মিডিয়াগুলো মিডিয়ার সত্যিকার কোনো অর্থে মরে সুবিধা গেছে। বাংলাদেশের কোনো গণমাধ্যমের স্বাধীনতা নাই। কেন? গণমাধ্যমের স্বাধীনতার জন্য তো তারা সকলে নেচে নেচে গেয়ে গেয়ে এই অবস্থায় এনেছে। তাদেরকে আর কি বাক স্বাধীনতা ছিল না, ফ্রিডম অফ স্পিচ ছিল না, ফ্রিডম অফ প্রেস ছিল না। এখন তো তাদের অনেক কিছু পাওয়ার কথা, তারা এখন সেগুলো কেন লোচন পাচ্ছে না? লোচন আপনি কি ওইটা দেখেছেন? আপনি চ্যানেলের তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের বক্তব্যটা দেখেছেন যে এই নতুন বাংলাদেশ আমি চাই না? হ্যাঁ হ্যাঁ, আমি আরো দেখেছি উনি অনেকে দেখবেন রীতিমতন তাদের কান্না কত বন্ধ কান্না হয়ে গেছে। করছিলেন। হুম হুম। হুম হুম, উনি রীতিমতন কান্নাকাটির সুরে কথা বলছিলেন। ওই যে একটা কবিতা আছে না যে আজকে তুমি এরে মারো ভাবো তুমি বোধহয় বেঁচে গেল, কালকে তুমি তারে মারবে তখন ভাববে, মানে যখন না নিজের গায়ে এসে আঘাতটি লাগছে ততক্ষণ পর্যন্ত তারা হয়তো বুঝবে না, তাদের হুঁশ আসবে না, নাকি? না, আজকে হুশ। দেখুন বইমেলায় যে প্রকাশক, উনি কিন্তু একজন এই আন্দোলনে অত্যন্ত সক্রিয় এবং প্রথম সারিতে ছিলেন। আজকে তিনি একজন ভিক্টিম। এখন পুতুল ঘটনা হচ্ছে যে, ধরেন একটা হাইওয়েতে ডাকাতি হচ্ছে, ঠিক আছে? এখন আপনি এই ডাকাতদেরকে কবে সেবা দিয়েছেন সেটা কিন্তু হাইওয়ের ডাকাত তখন বিচার করবে না। যখন ডাকাতি হবে তারা কিন্তু এটা কন্টিনিউয়াসলি সবার জন্য এটা গণপ্রযোজ্য হবে। স্কুলে থাকতে আপনার মনে আছে কিনা, একটা অপরাধ করলে স্পেসিফিক কাউকে না মেরে পুরো স্কুলকে গণমাইর দেওয়া হতো। স্কুলে না, এটা এটা বাবা মা করতো, মা না না, আমাদের স্কুলে করতো। ভাই আমরা বোন যে সবাই আমরা একসঙ্গে একটা আমরা যে কাপড়। স্কুলে ছিলাম, যে হুম। স্কুলে ছিলাম আমরা এক এরকম মিলাদের সময় একটা দুষ্টুমি করেছি। দুষ্টুমি করার পরে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস ছিলেন, উনি কোন ক্লাস এই দুষ্টুমিটা করেছে উনি আর জিজ্ঞেস করেননি। উনি 4 তলা বিল্ডিং এর উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের সবাইকে পিটাতে পিটাতে নিচে নেমে আসছেন। তো হ্যাঁ, বিপদ। হ্যাঁ, হ্যাঁ, সেই। এখন ভব শতাব্দীতে যেটা হয়েছে, তারা এই বিপ্লবে বা এই আন্দোলনে বা জুলাই জুলুমে সক্রিয় ছিলেন। আর এটা তার তার চয়েস, এটা তো তাকে কিছু বলার নেই। সত্যিকার অর্থে মানুষকে মানুষ, যারা অ্যাডাল্ট মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, তাকে মানুষ অন্য কিছু বুঝাতে পারে না। তিনি তার চয়েস মতন আন্দোলনে ছিলেন। তিনি কনসিকুয়েন্স বুঝেছেন কিনা আমি জানি না। কনসিকুয়েন্সটা আজকে এরকম, এখন মব যখন শুরু হয়েছে তখন কে লাল ছিল আর কে কালো ছিল এটা তো কারো গায়ে লেখা নেই। আপনাকে আপনাকে যখন মবের আন্ডারে নিয়ে আসা হবে তখন কে কালো কে সাদা এগুলা বিবেচনা করার সুযোগ নেই সত্যিকার অর্থে। তো ভব সেই জিনিসেরই শিকার হয়েছেন এবং অসংখ্য মানুষ এই জিনিসের শিকার সত্যিকার অর্থে হচ্ছেন। আমরা যতটুকু দেখি, যেহেতু মূল মিডিয়া অনুপস্থিত, মূল মিডিয়ার উপস্থিতি খুবই কম, অনেকেই ভয়ে আছেন, চাকরিচ্যুত হয়েছেন। আম, কালকেও দেখলাম সম্ভবত, এটা কি পত্রিকা, সকাল সন্ধ্যা পত্রিকা সম্ভবত, তারা একদিনে 13 জনকে উম, বিদায় করেছে। মিডিয়া হাউসগুলো চলতে পারছে না এবং তাদের উপরে সমন্বয়ক বলি উপদেষ্টা বলি তাদের বিভিন্ন রকমের চাপ আছে। হুম। তো এখন মব যখন শুরু হয়, এই ধরনের অরাজকতা যখন শুরু হয়, তখন কারো গায়ে আগুন লাগবে না এরকম ভাবার কোনো কারণ নেই। প্রত্যেকের গায়ে আগুনটা লেগে যায় কোনো না কোনো ভাবে। এখন কার গায়ে কে কত নাম্বার সিরিয়ালে আছে, ধরেন যেমনটি এখন জিল্লুর রহমান বলছেন তিনি এই বাংলাদেশ চাননি, হ্যাঁ, এই হুম হুম বাংলাদেশ হুম চান না। এরকম আরো অনেকে আমি দেখছি যে তাদের কথা বদলে গেছে। তারা এখন অনুধাবন করতে পারছে বাংলাদেশে কি ঘটে গেছে। যারা একদমই প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন, জনমত গঠনে ছিলেন, খুবই প্রভাবশালী ভূমিকায় ছিলেন, তারা কিন্তু অনেকেই দেখছি এখন মানে ইউটার্ন নিয়ে নিয়েছেন। তারা কোন পরিস্থিতিতে পড়ছেন, নাকি তারা আসলে দেখে শিখছেন, নাকি তারা হুমকি দামকি পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি তারা হুমকি পাচ্ছেন। এখন পুতুল হুমকি অনেকে পাচ্ছেন এবং এটা একদম অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ আমরা অসমর্থিত সূত্র থেকে যেগুলো জানতে পারছি দেখতে পারছি, আম, যে অনেকেই হুমকি পাচ্ছেন। কারণ আমাদের এর মধ্যে কানে এসেছে যখন শাওনকে এবং সোহানা সাবাকে ডিবিতে নিয়ে গেল, তখন আমরা শুনতে পেয়েছি, এটা শোনা কথা, আমাদের কাছে একদম ডকুমেন্টেড কিছু নেই। আমি আবারও বলছি এটা অসমর্থিত সূত্র, যে যেহেতু অনেক নারী কথা বলছেন, পুরুষের তুলনায় নারীদের ভূমিকাটা একটু জোরালো, তাই দেশে নারী অ্যাক্টিভিস্টদেরও ইতিমধ্যে একটা লিস্ট হয়েছে। তো আমি শুনে হেসেছি যে এই লিস্ট তো আজকে হচ্ছে না, এই লিস্ট গত 15 বছর ধরেই হয়ে আসছে। যে বিরুদ্ধ পক্ষ, মুক্তিযুদ্ধের যে বিরুদ্ধ পক্ষ, তারা যখন থেকে ষড়যন্ত্র করছে, তারা যারাই উচ্চকিত, যাদের স্বরই উচ্চ, তাদের প্রত্যেকেই তারা পর্যবেক্ষণে রেখেছে, সার্ভেলেন্সের মধ্যে রেখেছে। তো এখন যেটা হয়,
এ ধরনের পরিস্থিতিতে অনেকে থমকে যায়। সত্যি কথা বলার ইচ্ছা থাকলেও বা প্রতিবাদ জানানোর ইচ্ছা থাকলেও অনেকে প্রতিবাদী হয়ে উঠতে পারে না। প্রত্যেকেরই তো, যেটা বলছি পুতুল, যে প্রত্যেকেরই তো আসলে নিজের জীবনটা আদরণীয়, তাই না? সবার কাছে এই জিনিসটা আদরণীয়। রাইট। এখন ধরেন এই মব নিয়ন্ত্রণের জন্য বলা হচ্ছে যে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে। বলা হচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। মানে আমি আবার এটার নাম দিয়েছি অসুর বধ। অপারেশন ডেভিল হান্ট মানে হচ্ছে অসুর বধ। অসুরটা আসলে কে? অসুর কি অসুর বধ করতে পারে? নাকি আবার আবার অন্যভাবে দেখলে অসুরই দরকার হয় অসুর বধ করার জন্য? এটা তো খুবই একটা মেটাফরিক কোশ্চেন পুতুল। এখন হয়েছে কি, সারা মধ্যযুগ ধরে তো উইচ হান্ট হয়েছে, তাই না? আপনি জানেন যে যে কোনো নারীকে একটু যখনই দেখেছে কথা বলে বা তারা বা সমাজের বাইরে যে অন্য কিছু করছে, লেখাপড়া করছে বা আম, জো- ডাক্তারের মতন কাজে নারী নিয়োজিত হচ্ছে, এই ধরনের নারীদেরকে যখনই হুমকি হিসেবে দেখেছে, পুরো মধ্যযুগে কিন্তু উইচ হান্ট চলেছে, নারীদেরকে মেরেছে, পুড়িয়ে দিয়েছে। তো আমাদের যেহেতু একটা নারী বিদ্বেষী সমাজ ব্যবস্থা এবং ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা যে গভর্নমেন্টই বলেন, তারা যেহেতু নারী বিদ্বেষী, তারা সেই নামটাকে চেঞ্জ করে উইচ হান্টের জায়গায় ডেভিল হান্ট রেখেছে আর কি, বুঝছেন? আচ্ছা, বুঝা হ্যাঁ। আর জিনিস যেটা বলছেন যে অসুর বধ করতে কি অসুরই প্রয়োজন হয় কিনা, সত্যি কথা কি পুতুল, এটা এক ধরনের, আমি যেটা বলবো যে এটা এক ধরনের আমরা যেটা বলি জেনোসাইডের যেসব লক্ষণ, যে কোনো একটা জাতিগোষ্ঠীকে ধরে তাকে একদম নিঃশেষ করে দেওয়া। এটা কোনো দলের সমর্থক হতে পারে, কোনো ধর্মের সমর্থক হতে পারে, কোনো একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠী হতে পারে। আমাদের সেভাবে ডেভিল হ্যান্টের নামে যেটা শুরু হয়েছে, সেটা আসলে আওয়ামী নিধন। হ্যাঁ, এথনিক ক্লিনজিং এর মতো। আপনি সক্রিয় আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের সফট সাপোর্টার হন বা মুক্তিযুদ্ধের শক্তি হয়ে থাকেন, আপনাকে নিধন করার জন্য এই কাজটা করা হয়েছে। আপনি দেখবেন পুতুল, যে 5ই আগস্ট থেকে ধারাবাহিকভাবে, হ্যাঁ, সরকারি হিসেবে প্রচুর জঙ্গি, প্রচুর সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অনেকে জেল ভেঙে পালিয়েও গেছে। পরশুদিন 168 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো জেলগুলা খালি করে আমাদের সাংবাদিক, আমাদের নাট্যকর্মী, আমাদের অ্যাডভোকেট, এদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, লোচন আপনি একটা জিনিস চিন্তা করেন তো দেখেন যে জেলগুলো খালি করা হচ্ছে, আপনার বলা হচ্ছে যে মানে ডেভিলদেরকে আটক করা হচ্ছে, রাইট? অন্যদিকে জঙ্গিদেরকে, চিহ্নিত জঙ্গিদেরকে খালাস দিয়ে দেওয়া হচ্ছে জেলখানা থেকে। তার জন্য কোনো আইন কানুন কোনো কিছুর কিন্তু রাখতে হচ্ছে না। অন্যদিকে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেগুলো কিন্তু খালাস পাচ্ছে না। আজকে মানে গতকাল, বাংলাদেশ সময় গতকাল বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। এখানে তিনি পরে সাংবাদিকদেরকে ওই বৈঠক শেষে তারা যেই বিষয়গুলি নিয়ে আলাপ করেছেন সেগুলি নিয়ে বলেছেন যে তারা নির্বাচনের একটা রোডম্যাপ চেয়েছে, যেটি একদম শুরু থেকেই বিএনপি চেয়ে আসছে, এখনো আবার গতকালও আবার চেয়েছে। সেই সঙ্গে যেটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট লেগেছে সেটি হচ্ছে যে আহ মানে মামলাগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে। সবাই মামলা থেকে রেহাই পেয়ে যাচ্ছে, খালাস পেয়ে যাচ্ছে, তারেক রহমানের মামলাগুলো কিন্তু থেকে তারেক রহমানকে বাদ দেওয়া হচ্ছে না। এইটার পেছনে মতলবটা কি? এই প্রশ্নটি যদি আপনি একটু খোলাসা করতেন। সেই সঙ্গে বিএনপির অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা একটা ভয় পাচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট এটি আসলে বিএনপিকে টার্গেট করা হয়েছে কিনা। আপনার মনে আছে কিনা অপারেশন ক্লিন হার্ট যখন 2001 এর পরে শুরু হয়, তখন কিন্তু দেখা গেল অনেক বিএনপির নেতাকে আটক করে হত্যা করা হয়েছিল। আপনার সেই অপারেশন ক্লিন হার্টে মারা গিয়েছিল। ফলে বিএনপি এই অপারেশন ডেভিল হান্ট নিয়ে বিএনপি একটা ভয়ের মধ্যে আছে। শুধুমাত্র আওয়ামী লীগ নিধন নয়, এখন বিএনপিকেও হোয়াইট ওয়াশ করার একটা পরিকল্পনা আছে বলে অনেকেই সন্দেহ করছে। আপনার কাছে কি মনে হচ্ছে? এখন আপনি যেটা এখানে কয়েকটা কোশ্চেন করলেন, যে তারেক রহমানের আপনি বিচারাধীন মামলা নিয়ে কথা বলেছেন, তাই তো? এখন পুতুল, বিচারাধীন মামলা নিয়ে মন্তব্য করার সুযোগ আমাদের সেভাবে নেই। আমরা একটা অ্যাজাম্পশন দিতে পারি যে
ইউনূস নিজের মামলা খালাস করে ফেললো। 8 তারিখে বসার পরে উনি 2 দিনের মধ্যে ওনার নিজের যেই ট্যাক্সের করের যে ইয়েটা ছিল সেটা 666 কোটি টাকা মওকুফ করে ফেললেন। তারপরে উনি 2029 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংক যেন কোনো আর কিছু দিতে না হয় সেটার ব্যবস্থা করলেন। এখন এটা তো বিএনপির কি ধরনের সমঝোতা, যারা এই মুহূর্তে আছে সরকারে তাদের সাথে কি ধরনের সমঝোতা বিএনপির হচ্ছে সেটার উপর নির্ভর করে। তারেক রহমানের বিচারাধীন মামলা থেকে খালাস পাওয়া বা রাষ্ট্রপক্ষ আবার আপিল করেছে, সেটা শুনানি কখন কিভাবে হবে এটা সম্পূর্ণভাবেই বিএনপি বলতে পারবে তাদের সাথে কি ধরনের সমঝোতা হয়েছে। এটা আপনি একটা বললেন। আর আপনি বলছেন যে অপারেশন ডেভিল হান্টটা বিএনপিকে লক্ষ্য করেও করা হচ্ছে কিনা। এখন দেখেন, আপনি যদি ধরে নেন বা আমরা যদি ধরে নেই, আমি বা আপনি যদি ধরে নেই যে আমাদের দেশে সহসা নির্বাচন হবে না, ঠিক আছে? এখন নির্বাচন যদি হয় তাহলে আমাদের বৃহত্তর রাজনৈতিক শক্তি কারা? এই মুহূর্তে বিএনপি বৃহত্তর রাজনৈতিক শক্তি। আওয়ামী লীগ যেহেতু ফিল্ডে সেভাবে এখনো লেভেল প্লেইং ফিল্ড হয়নি, আওয়ামী লীগের কথা এখনই বলা যাচ্ছে না। তো যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে তারা যদি নির্বাচন না দিয়ে তাদের আসনটা পাকাপোক্ত করতে চায়, তখন তো তারা এই ধরনের কাজ করবেই। তারা তখন বিএনপিকেও মাইনাস করার একটা প্রক্রিয়া হাতে নেবে। এটা খুব স্বাভাবিক, এটা রাজনৈতিক চাল, কিন্তু এভাবে খুব স্বাভাবিকভাবে বোঝা যায়। লোচন, এখানে একটা বিষয় হচ্ছে কি, দেখুন তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো কিন্তু খালাস করে দেওয়া হয়েছিল, পরে হ্যাঁ, আপিল করা হয়েছে এবং বলা হয়েছিল যে মামলাগুলো যাতে করে আইনি প্রক্রিয়ায় তিনি একেবারে দুধে ধোয়া তুলসী পাতা হয়ে বের হতে পারেন, সেই কারণে মামলাগুলো আবার সচল করা হয়েছে অ্যাপিলেট ডিভিশন থেকে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটির ব্যাপারে কোনো সুরাহা হয়নি। এই সরকারের বয়স এর মধ্যে 6 মাস হয়ে গেছে। জি জি জি, ট্রু। ফলে আপনি যেটা বলছেন যে এখানে তাদের যদি পরিকল্পনা থাকে, দীর্ঘ পরিকল্পনা থাকে, যে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা পরিকল্পনা করছে, সেটা যদি হয় তাহলে নিঃসন্দেহে বিএনপিকে তো হোয়াইট হাউস করতেই হবে। কিন্তু এখানে আরেকটি বিষয় আপনার কাছে কি মনে হয় কিনা, আজকে আলোচনাটি শুনছিলাম কয়েকটি জায়গাতেই অনেকেই কথাটা বলছিলেন যে ধরেন ডিসেম্বরের মধ্যে মানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি বিএনপিকেও নাকি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন দেবেন। কাদেরকে নিয়ে সেই নির্বাচনটি দিবেন? আমরা আগে পাতানো নির্বাচন আমরা জানি, এবং সেই নির্বাচন নাকি আবার গণভোট হবে। এটি সাধারণ নির্বাচন যে জাতীয় নির্বাচন সেটি নয়, এটি একটা মানে গণভোটের আয়োজন করা হবে। এরকম অনেকগুলো কথা ভিন্ন ভিন্ন সেগমেন্টে শুনতে পাচ্ছি। এখন তো কেউ স্পষ্ট করে কিছু বলেও না, শোনা কথাই দুয়ে দুয়ে চার মেলানোর একটি বিষয় থাকে। আপনার কাছে কি মনে হচ্ছে? এখন পুতুল, আপনি শুরুতে একটা কথা বলেছেন যে 13 তারিখে একটা 2টা পরাশক্তির বৈঠক আছে। এখন বাংলাদেশ তো রিজিওনাল ইন্টিগ্রেশনের বাইরে না, তাই না? রিজিওনাল ইন্টিগ্রেশন, তার বৃহৎ প্রতিবেশী হচ্ছে গিয়ে ভারত। এখন ভারতের সাথে বিশ্বের বৃহত্তর পরাশক্তি আমেরিকার কি ধরনের কথাবার্তা হবে, বা এই অঞ্চলের শান্তি বজায় রাখার জন্য, শান্তি ফিরিয়ে আনার জন্য কি ধরনের স্টেপ সবাই মিলে নিবে, এটা একটা বৃহৎ আলোচনার বিষয়। এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে হয়তো আমরা জানতে পারবো। আমাদেরকে তো নিশ্চয়ই 13 তারিখে তাদের আভ্যন্তরীণ যে আলোচনা হবে সেটার পরে একটা প্রেস ব্রিফিং হবে, বা আলোচনার বিষয়বস্তু কি ছিল আমরা সেটা হয়তো জানতে পারবো। তখন হয়তো রাজনীতির কোন দিকে মোড় ঘুরে যাচ্ছে সেটা আমরা হয়তো অনুমান করতে পারবো বলে আমার মনে হয় আর কি। কিন্তু একটু ঘুরছে কিনা আপনি যদি দেখেন, উপদেষ্টা মাহফুজুল আলম তিনি এই মব বন্ধ করার জন্য হুঁশিয়ারি দিয়েছেন। আমরা অন্য যে উস্কানি দাতাগুলোদেরকে আমি তাদের নামও মুখে উচ্চারণ করতে চাই না, এরা যারা বাংলাদেশে একটা ত্রাসকে, সন্ত্রাসকে, এই মবদেরকে উস্কানি দিচ্ছে, মব নেতা, মব বস, এই মব বস যে 3 জন আছে, আমি তাদের নাম উচ্চারণ করছি না, এই মব বসদেরও কথাবার্তা ইদানিং একটু বদলে গেছে, আপনি দেখেছেন কিনা? না না পুতুল, এইটা তো অনেকটা চোরে বলো চুরি করো, গৃহস্থরে বলো সজাগ থাকো। ওরা কিন্তু ঘটনা যা ঘটানোর পুতুল ঘটিয়ে ফেলে, তারপরে এরপরে ভালো মানুষের একটা মুখোশ পরে। এবং এটা তাদের একটা স্ট্র্যাটেজি। তারা মানুষকে ব্যস্ত রাখে, মানুষ ব্যস্ত থাকে, এবং ওই ব্যস্ততার মধ্যে তারা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কাজ ভিতরে ভিতরে করে নেয়। আপনি খেয়াল করে দেখবেন যে তারা মব বন্ধ করতে বলছে, বা বলে যাচ্ছে ভাঙাভাঙি যথেষ্ট হয়েছে, আর না ভাঙার কিন্তু পুতুল সত্যিকার অর্থে আর কিছু বাকি নেই। আপনি যদি আমাদের সিম্বল গুলা ধরেন তাহলে আমাদের
বীরশ্রেষ্ঠদের যে ইয়ে ছিল সেটা ভেঙেছে, তাজউদ্দিন সাহেবের মুরাল ভেঙেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা আমি আর নাই বা বললাম। উনি একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, এটা তার এবং তার পরিবারের একটা বৃহৎ অপরাধ আর কি, তাদের সারা জীবনের অপরাধ। সেই পরিবার সারা জীবন ধরে তাদের এই মূল্য চুকাচ্ছে এই জাতিকে স্বাধীনতা এনে দেওয়ার। তো ভাঙার খুব একটা কিছু বাকি নাই কিন্তু। হ্যাঁ, আপনি দেখেন ভাষা আন্দোলনের যেই মানে মুভমেন্ট, আমার কাছে মনে হচ্ছে কি, মানে এরা খুব করে চাচ্ছে যে দেশে গৃহযুদ্ধ লাগুক, হ্যাঁ মানে হ্যাঁ, খুব চাচ্ছে যতভাবে সম্ভব হুম হুম উস্কানি হুম দেয়া, হুম মানে হুম যতভাবে খোঁচানো, যতভাবে আঘাত করা, যতভাবে একটা গৃহযুদ্ধ দাঙ্গা বাঁধানো যায়, হুম সেই হুম। চেষ্টার কোথাও কোনো ত্রুটি তারা না, ত্রুটি রাখছে না। নেই, কারণ হচ্ছে পুতুল, দাঙ্গা বাঁধলে তখন তারা কি ফায়দাটা পাবে আমাকে একটু বলতে পারেন নাকি? না আমাদের সঙ্গে তাজুল ইমাম ভাই যুক্ত হয়ে গেছেন। তাজুল ইমাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে শুরু থেকে আমরা মিস হ্যাঁ, করছিলাম। আমি অত্যন্ত দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, দেরি করে ফেলেছি। রাস্তায় আটকা পড়েছিলাম, ট্রাফিক। অসুবিধা নেই। আমরা আচ্ছা, আপনাকে হ্যাঁ। আমরা একটা কেমন আলোচনার মধ্যে আছেন ছিলাম। লোচন? হ্যাঁ, ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? জ্যান্ত আছি। আচ্ছা, ওইটাই জরুরি, আপাতত ওইটাই জরুরি। জি। তাজুল ইমাম ভাই, আমরা আলোচনা করছিলাম যে এই মব বস, এই এখন আমাদের বাংলাদেশের জন্য ৩ জন মব বস আছে। তাদের নাম আমি চাই না আপনারা উচ্চারণ করেন। এই ৩ জন মব বস যেভাবে করে মবদেরকে উস্কানি দিচ্ছে, অন্যদিকে আরেক বস আছেন বাংলাদেশে, তিনি আবার বলছেন মব করা যাবে না আর, হ্যাঁ? উস্কানি আর দেয়া যাবে না। এগুলো এনাফ হয়েছে, ভাঙাভাঙি অনেক হয়েছে। মানে কে কোন দিকে খেলছে আমাদের কোনো ধারণা দিতে পারেন নাকি? এই মাত্র একটা প্রজ্ঞাপন আমাকে পড়ে শোনালো একজন। আমি যখন ড্রাইভ করছিলাম, আমার পাশে থেকে পড়ে শোনালো আমার স্ত্রী যে একটা প্রজ্ঞাপন এসেছে যে অপারেশন ডেভিল হান্ট করতে যখন যাবে, লোকজনকে অ্যারেস্ট করবে, বা যদি কোনো এরকম দল বেঁধে কোথাও মানুষ গিয়ে কোনো বাড়ি আক্রমণ করে বা লুটতারাজ করে, তাদেরকে ধরার বা ধাওয়া দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে। এগুলো পার্ট অফ অপারেশন ডেভিল হান্ট। এটা কেমন কথা, আমি তো বুঝলাম না। মানে ডেভিল হান্ট মানে লোকজন আক্রমণ করলে, লুটতারাজ করতে চাইলে বাড়ি ঘর ভেঙে যেভাবে লুট করছে ওরা, এটা করতে গেলে কোন রকম বাধা দেওয়া চলবে না। বাধা দিলে তাদের গ্রেফতার করা হবে, গণগ্রেফতার মানে করা আপনি হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার ঘরে এসে মানুষ লুটপাট করে যাবে। আপনি কিছু, হ্যাঁ, তাজুল ভাই আপনি বেশি নড়াচড়া করেন না। আপনি কিন্তু বেশি নড়াচড়া করেন। ফ্রেমের মধ্যে থাকবেন। মানে ব্যাপারটা হচ্ছে হুম। আপনার বাড়িতে লুট করতে আসবে কিন্তু আপনি কিছু বলতে পারবেন না। তাদেরকে সুন্দর করে না, লুট করতে সাহায্য করবেন এবং এটা যদি লুট করে প্রজ্ঞাপন কোনো করে, বাধা দেন আপনাকে গুলি প্রজ্ঞাপন করা হবে। জারি করে জানানো হয়েছে। প্রজ্ঞাপন জারি করে এটা জানানো হয়েছে। এবং আরো একটা জিনিস, অনেকগুলো অ্যালার্মিং ব্যাপার আছে। হ্যাঁ লোচন, আপনিও একটু শোনেন, আমি বলছি যে আমার কাছে মানে মেটাফরিক্যালি আমি যদি ইউজ করি, মনে হচ্ছে যেন একটা সাপ, বাসুকির মতো সাপ, যেটার অনেকগুলো ফনা আছে, মাথা আছে। হ্যাঁ, এই সরকারটা অনেকটা সেই রকম। একটা সরকার আছে যেটা এই ধরনের প্রজ্ঞাপন জারি করছে, বা ডক্টর ইউনুস মিষ্টি মিষ্টি বক্তৃতা দিচ্ছেন, এটা করা উচিত নয়, না না ওটা আমরা করব না, এটা আমরা এটাকে কন্ডেম করছি বা এটাকে নিষেধ করছি, এই ধরনের বলছে না। আরেকটা দিকে, অন্যদিকে আরেকটা দল, আরেকটা মুখ সেই সাপের, এরা বইমেলাতে গিয়ে খুঁজে খুঁজে দেখছে যে কে তসলিমা নাসরিনের বই বের করেছে, কে কোন আওয়ামী সমর্থনে কোনো বই বের করেছে, মুক্তিযুদ্ধের উপরে বই বের করেছে, এদেরকে হুমকি দিচ্ছে, এদেরকে করছে। হ্যাঁ, তো গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে বলছে যে এখানে এত মেয়ে কাজ করে কেন, মেয়েদের এত এমপ্লয়মেন্ট যেন না হয়, এখানে পুরুষ এমপ্লয়মেন্ট হতে হবে মেজরিটি। হ্যাঁ, ওই দিক দিয়ে গিয়ে আবার সেই কোন শিক্ষক, তিনি জয় বাংলা কেন বলেছেন, তিনি যতবার বোঝাচ্ছেন তাদেরকে যে জয় বাংলা তো মুক্তিযুদ্ধের স্লোগান, আমি রাজনীতি করি না, আমি মুক্তিযুদ্ধকে, স্বাধীনতা সংগ্রামকে আমি ধারণ করি, এই শব্দটা তিনি ব্যবহার করেছেন। তার ছাত্ররা তাকে অপমান করছে এবং ফিজিক্যালি তাকে হার্ট করে থাবড়া মেরেছে ঘাড়ের মধ্যে, তাকে অপমান করেছে। তো
এটা কোনটা সরকার? সবগুলোই সরকার, কিন্তু একটা বিশাল আজদাহা সাপের মতো, বাসুকি সাপের মতো অনেকগুলো মাথাওয়ালা একটা সাপ। আমি দেখলাম প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীরা এসেছেন, তাদের একজনকে ধরে পুলিশ মহিলাকে এই যে দেখাচ্ছি আমি, এটা দেখা, একটা সেকেন্ড একটু ব্রাইট করি। আমরা দেখেছি ওই যে হ্যাঁ, পানি মারছে আর কি। এই ছবিটা দেখাচ্ছি আমি। হ্যাঁ, তো দেখা নারীর যাচ্ছে? কোলে 2 বছরের একটা শিশু ছিল। শিশু ছিল, ভদ্রমহিলাকে প্রায় অজ্ঞান হয়ে পড়েছেন উনি, জি, তাকে পুলিশ চুল ধরে টানছে। জি। একজন নারীকে চুলের মুঠি ধরে টানছে যখন উনি অজ্ঞানের মতো মাটিতে পড়ে আছেন। এই যে বীভৎস ছবি, এই বীভৎস ছবি নিয়ে যখন এখানকার বিশ্বের সব মিডিয়াতে ছাপা হবে, ডক্টর ইউনূস আর কোন শান্তির বাণী দিয়ে বা মকারি এটাকে উনি জাস্টিফাইড করবেন? এই দৃশ্য কিভাবে জাস্টিফাইড হয়? একটা স্বাধীন দেশে একজন ভদ্র মহিলাকে, একজন শিক্ষয়িত্রীকে এইভাবে লিঞ্চিং করা হচ্ছে, এবং করতেছে পুলিশ। পুলিশ করছে। পুলিশ কোত্থেকে শিখলো এগুলো? পুলিশ তো এরকম ব্যবহার করতো না। পুলিশ শিখেছে জনগণের কাছ থেকে। জনগণ কোত্থেকে শিখেছে? আই ডোন্ট নো কোত্থেকে শিখেছে। এই ধরনের মব লিঞ্চিং বাংলাদেশে কে শেখালো? এরা এই তথাকথিত ছাত্র আন্দোলন করে একটা জিনিস শিখে ফেলেছে, দল বেঁধে কোথাও গিয়ে ডান্ডা হাতে নিয়ে দাঁড়ালে কাজ হয়। এমনকি সেটা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়ে ডান্ডা দেখিয়ে ওখানে পদত্যাগ করিয়েছে। তাহলে আমরা কোন দেশে আছি? কিসের সরকার? এখানে তো কোনো সরকার দেখতে পাচ্ছি না। অনেকগুলো গ্রুপ, প্যারালাল ফোর্স পাওয়ার এখানে কাজ করে যাচ্ছে। সামরিক বাহিনীরও একটা ক্ষমতা আছে। সামরিক বাহিনীর 2টো ট্রাক গিয়েছিল এই 32 নম্বর ভাঙ্গার সময় সেখানে। জানি না কেন গিয়েছিল, দেখতে, উদযাপন করতে, নাকি না ওখানে ঝাল চানাচুর কি বলে ফুচকা খেতে গিয়েছিল, আই ডোন্ট নো। যখন লোকজন ভুয়া ভুয়া বলে ইয়ে করেছে, ধাওয়া দিয়েছে, আস্তে করে লেজ গুটিয়ে চলে গেছে আমাদের সেনাবাহিনী। যাই হোক, এবার বলো লেটেস্ট আর কি কি খবর আছে? এগুলো তো আমি পেলাম মাত্র। না, এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা আরেকটা বলছিলাম হ্যাঁ, যে ধরেন এখন 13 তারিখে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠক আছে। অনেকেই অনেক জল্পনা কল্পনা করছেন যে এখানে বাংলাদেশ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত, কোনো আলোচনা, কোনো একটা কিছু হতে পারে। আপনার কাছে কি মনে হয় তাজুল ইমাম? হতে পারে, হতে পারে। আমরা এখানে যারা স্বাধীনতার সপক্ষে আছি, আমরাও ভাবছি যে আমরা সেই সময় যদি ওয়েদার পারমিট হয়, আমি জানি, শুনেছি স্নোস্টর্ম হবে, তো ওখানে গিয়ে কোনো একটা স্মারকলিপি হয়তো প্রপার চ্যানেলে, মানে এখানে তো আর সরাসরি হোয়াইট হাউসে গিয়ে কিছু দেওয়া যায় না। এখানে স্টেট ডিপার্টমেন্টে জমা দিলে তারা ওখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে ওটাকে করে পাঠাবেন। হ্যাঁ, তো ডোনাল্ড ট্রাম্প কতখানি ইনফর্মড সেটা তো আমরা জানি না। হ্যাঁ, তাকে নিশ্চয়ই জানানো হয়েছে বা জানানো হবে, বা না জানানো হলে আমাদের দায়িত্ব তাকে জানানো। এখন মোদি কি করবেন আমি জানি না। মোদিজির কিন্তু শিরে সংক্রান্তি। বাংলাদেশে মৌলবাদ যেভাবে বিস্তারিত হচ্ছে, যেভাবে ভারত বিদ্বেষ ছড়ানো হচ্ছে, যেভাবে প্রোপাগান্ডা চলতেছে ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এই সব কিছুই কিন্তু একটা জিনিসকে প্রমাণ করে যে বাংলাদেশে সন্ত্রাসবাদ, মৌলবাদ, হিজবুত তাহরির, হরকতুল জিহাদ এবং আনসারুল্লাহ বাংলা টিম, এরা একটা প্যারালাল গভর্নমেন্ট ফর্ম করেছে। এটা ভারতের জন্য সুখবর নয়। সীমান্তে নাকি শুনলাম আজকে গরু জবাই করেছে, বর্ডারের কাছে গিয়ে
মোদিজির নামে গরু জবাই করেছে, এগুলো তো উস্কানি, এগুলো অপমান, তাই না? আপনি যখন জয়েন করেন তখন আমরা এটাই বলছিলাম যে যতভাবে উস্কানি দেওয়া সম্ভব ততভাবে উস্কানি দেওয়া হচ্ছে, যাতে করে হয় দেশে একটা গৃহযুদ্ধ লাগুক অথবা ভারতকে উস্কানি দেওয়া হোক, মানে কোনো না কোনো ভাবে একটা সংকট, একটা একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক, এরকম একটা মানে যতভাবে উস্কানি দেওয়া সম্ভব সেটা দিচ্ছে। এতে লাভটা কি? ওই যে একটা মানে কথা বলে না, মানে পায়ে 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 পাড়া মেরে ঝগড়া করা, হ্যাঁ, হ্যাঁ। সেদিক থেকে পায়ে বলা যেতে পাড়া পারে মেরে যে ঝগড়া মানুষ ঝগড়া অনেক লাগাতে শান্তই চাইছে। আছে। মানুষ অনেক শান্তই আছে। এমনকি ভারতও কিন্তু অনেক শান্তই আছে। বারবার এই যে পায়ে পাড়া দিয়ে ধৈর্যের ঝগড়া করার কথা ধৈর্যের বলছেন। প্রমাণ দিচ্ছে, ভারত ধৈর্যের প্রমাণ দিচ্ছে। এই কিন্তু ধৈর্য বা এই ভদ্রতাকে দুর্বলতা ভাবা মোটেও ঠিক নয়। এখন এই বিষয়গুলো কি আপনার এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে উঠে আসবে? আমার ধারণা আসবে, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রথমে এসেই যে কাজটা করেছেন, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইসিআই এবং ইউএস এইড ছিল, যেটার ভেতর দিয়ে বিশ্বের বিভিন্ন তৃতীয় বিশ্বে বা বিভিন্ন দেশে গুপ্তচর বৃত্তির মাধ্যমে গভর্নমেন্টকে ইনস্টেবল করে ফেলা, আনস্টেবল করা, ভারসাম্য নষ্ট করে দেয়া বা সরকারের পতন ঘটানো, এগুলোর পেছনে পয়সা খরচ করা একটা বিশাল বাজেট ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প সেটা একদম টোটালি ডেড স্টপ করে দিয়েছে, হ্যাঁ, এবং এটা উনি কি বলে ইনভেস্টিগেশন করতে বলেছেন, তদন্ত চেয়েছেন যে কোথায় কেন টাকা খরচ করা হলো। এটা তো এদেশের নাগরিকদের ট্যাক্স মানি, ইউনাইটেড স্টেটস এর সিটিজেনদের ট্যাক্স মানি কোন দেশে কোথায় কিভাবে খরচ করা হচ্ছে এগুলোর উনি তদন্ত চেয়েছে, এবং সেগুলো উনি ফাইট করেননি, অলরেডি এটা বন্ধ। তো এখন বাংলাদেশে যারা এই সরকার পতন আন্দোলন করতে গিয়ে যারা লাভবান হয়েছেন, যেমন পরিষ্কার বলা হয়েছে যে ইনভেস্টিগেশনের রিপোর্ট এসছে যে সাংস্কৃতিক অঙ্গনে র‍্যাপ সং টং এগুলো করার জন্য বিভিন্ন ব্যান্ডকে পয়সা দেওয়া হয়েছে, শিল্পীদেরকে পয়সা দেওয়া হচ্ছে, তারা যেন ওই গ্রাফিটি আঁকতে থাকে, স্লোগান তৈরি করা, তারপরে কিভাবে মানে মেটিকুলাস প্ল্যান অনুযায়ী একদিকে সংগ্রাম চলবে, আরেকদিকে স্থাপনা ধ্বংস, এই সব কিছু কিন্তু টেক্সট বুক ফলো করে করা হয়েছে, টেক্সট বুক ফলো করে করা হয়েছে। এখন যে আমার ধারণা, আমি খুবই শঙ্কিত, অনেক আগে থেকে এই কথাটা আমি বলেছি, সম্ভবত লোচনের সঙ্গে আমার আগেও একটা টক শো হয়েছিল, আমি অনেকগুলো করেছি, তো কোথায় যে কাকে কি, মানে আই এম স্পিকিং মাই মাইন্ড, সো আমার মনের কথা আমি বলে যাচ্ছি। আমার ধারণা গৃহযুদ্ধটা লাগানোর চেষ্টা করা হচ্ছে এই কারণেই, যাতে আওয়ামী লীগের এই যে ভেঙে পড়া আওয়ামী লীগ, এটাকে যেন একেবারে মাটিতে মিশিয়ে দেয়া যায়, এবং আওয়ামী সিম্পাথাইজার যারা, সমর্থক যারা, অর্থাৎ আমাদের মতো মানুষ, যেমন আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি, আমি আমার সংবিধানকে ধারণ করি, আমি ৭ই মার্চ, আমি ২৫শে মার্চ, ১৬ই ডিসেম্বর, ১৪ই ডিসেম্বর এগুলোকে আমি মানি, আমি ২১শে ফেব্রুয়ারি মানি, আমি লালনের, লোকসঙ্গীতের, সংস্কৃতির, আমাদের দেশের নাচ গান যা কিছু আছে, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আমি সমর্থন করি। এই আমাদের মতো মানুষদেরকেও কিন্তু শত্রু গণ্য করা হচ্ছে। গান বাজনা বন্ধ করতে কারা এগিয়ে এসছে? মেয়েদের ফুটবল খেলা, তিনটা ওয়ার্ল্ড কাপ লেভেলের এরা চ্যাম্পিয়নশিপ পেয়েছে আমাদের মেয়েগুলো, কিশোরী মেয়েরা, ১৭, অনূর্ধ্ব ১৮ বোধহয় এদের বয়স, হ্যাঁ, এদের ফুটবল খেলা নিষিদ্ধ ঘোষণা করলো
ওখানে সবকিছু ভেঙে দিয়ে এবং ওদের মাইক কেড়ে নিয়ে সেইখানে ওরা ঘোষণা দিল মেয়েরা ঘরের মধ্যে থাকতে হবে, কোনো ফুটবল খেলতে পারবে না। তো এগুলো মৌলবাদের লক্ষণ, তাই না? তো এগুলো দল বেঁধে একদিক থেকে এগুলো করছে, আরেক দিক থেকে এই যে যেমন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম এরা স্পষ্ট ঘোষণা দিয়েছে, হত্যার হুমকি দিয়েছে যে যদি কেউ এই জ্বালাও পোড়াও এগুলো মানে মানুষের ঘর বাড়ি ভেঙে ফেলা আওয়ামী লীগের এগুলো বাধা দেয়, তাহলে তাদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছে অন ক্যামেরা ডিউটি, মানে অন ভিডিও এটা আছে। আমরা সেই ভিডিওটা দেখেছি। এখন দেখুন এটা বলাটা কতখানি সঙ্গত হয়, কিন্তু তারপরও আমি বলতে চাই, হ্যাঁ, সেটি হচ্ছে যে দেখুন, ধরেন প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টারা মিলে একটা সরকার, সেনাবাহিনী একটা সরকার, এই সমন্বয়করা একটা সরকার, মোল্লারা একটা সরকার, মৌলবাদী মোল্লারা একটা সরকার, হ্যাঁ রাইট, অন্তত 4টা সরকার তো আছেই। আমি চোখের এরকম সামনে দেখতে শুনতে পেয়েছি, আমি হ্যাঁ। এরকম আপনি যেমন বললেন না যে একটা সাপ, হ্যাঁ। সাপের অনেকগুলো মাথা ফনা মেলে আছে বিভিন্ন জায়গা থেকে। তো আরেকটা সরকার হচ্ছে যে ইউটিউবার ওই যে পিনাকি আর ওই যে আমি এগুলি বলতে চাই না, নাম কেন বলবো না, ওদের তোমার যে মিলিয়ন মিলিয়ন ওদের ভিউয়ার্স, আপনি তাদেরকে বলেন মব বস, ওরা তো চালাচ্ছে, ওরা যেভাবে ইউটিউবে মানে লাইভে ওরা নির্দেশ দিয়ে যাচ্ছে এদিক দিয়ে এক্সকাভেটর নিয়ে আসেন, এখানে সেনাবাহিনী থাকলে তাদের উপর দিয়ে চালিয়ে দেন। আমি নিজের কানে শুনেছি ওরা বলেছে এগুলো উস্কানি না? বিদেশে বসে দেশের ভিতরে ধ্বংস করতেছে একটা পুড়ে যাওয়া দালান। আমাকে লোচন আপনি বলেন তো দেখি, আপনি তো আমার চেয়ে বয়সে অনেক কম, একটা পুড়ে যাওয়া দালান এমনিতেই ডিমলিশ করতে হবে কারণ ওটা পুড়ে গিয়েছে কংক্রিটের, ওটাকে বিশেষ দিনে উৎসব করে শো অফ করে মানে লাইভ ব্রডকাস্ট করে ওটাকে এক্সকাভেটর দিয়ে ভেঙে ওটার উপরে দাঁড়িয়ে উল্লাস, ওটার সামনে নামাজ পড়া এবং ওটার সামনে অশ্লীল অশালীন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার উৎসব, এটা কি মানে এটা ডাজ ইট সিম্বলাইজ এনিথিং টু? এটা কি কোনো একটা প্রতীক মনে হয় আপনার? না না, এটার সঙ্গে আপনি ওটা যুক্ত করছেন না কেন? হঠাৎ করে গায়েবী আওয়াজ দিল, এটার মাটির নিচে আয়না ঘর আছে, হ্যাঁ না না, এটা ঘটনাটা আপনাদেরকে একটু রিলেট করতে হবে। 2013-তে 5ই ফেব্রুয়ারি আমাদের গণজাগরণ মঞ্চের কর্মকাণ্ড শুরু হয়, ঠিক আছে? তো গত 12 বছর ধরে আমরা 5ই ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের এই দিনটা আমরা পালন করে আসছি। জাহানারা ইমামের ছবি সম্বলিত পোস্টার আমরা সবাই দেই, এটা 5ই ফেব্রুয়ারি। আমাদের এই 5ই ফেব্রুয়ারির দিনটাকে নষ্ট করার জন্য ওরা আমাদের প্রত্যেকটা দিনকে এভাবে বেছে নিয়েছে, হ্যাঁ, বেছে নিয়ে তারা এগুলা এরকম সংঘবদ্ধভাবে নষ্ট করে। কাউন্টার করতে ওই দিনে অন্য আরেকটা কিছু করতে যাতে ওটা উদযাপন না হয়। হ্যাঁ হ্যাঁ, এভাবে 5ই ফেব্রুয়ারিটাকে তারা বিনষ্ট করেছে এবং ভাঙা দালানটাকে ভাঙার একটাই কারণ, তারা ওইটা দিয়ে তাদের যেহেতু এখন ঐক্যবদ্ধ মুভমেন্টটা সেভাবে আর হচ্ছে না, রাজুতে আয় বললেই হাজার হাজার শত শত মানুষ আর আসছে না কারণ টাকার পরিমাণ কমে গেছে, হ্যাঁ, তো সেটাকে তারা মোবিলাইজ করার জন্য, কারণ যেদিন 32 নম্বরে ভাঙচুর হলো এবং ভবনটাকে একদম মিশিয়ে দেওয়া হলো, আমাদের কাছে খবর আছে মাহফুজ আলমের গ্রামের বাড়ির থেকে এবং আরো একজনের গ্রামের বাড়ির থেকে, একটা রামগড় আর একটা চাঁদপুর, এই দুটা জায়গা থেকে সারাদিন বাসে করে লোক এসেছে। সেটা ছাড়াও আমরা পার্সোনালি লোক পাঠিয়েছিলাম, হ্যাঁ, আমাদের 2-1 বন্ধু আছে, তাদেরকে পাঠিয়েছিলাম যে ওখানে গিয়ে একটু ভিডিও করো দেখি কারা ভাঙছে, এক্সকাভেটর কে চালাচ্ছে, কে নির্দেশ দিচ্ছে, একটু ভিডিও করে আসো। ওখানে হাজার হাজার লোক ভিডিও করছে, কেউ তোমাকে কিছু বলবে না, জাস্ট ডোন্ট সে জয় বাংলা। সে গিয়েছে, সে ফিরে এসে রিপোর্ট দিয়েছে যে হ্যাঁ কিছু চেনা মুখ দেখেছি, খুব বেশি না, তবে প্রচুর বিহারি এসছে, বিহারি এবং বিহারি বা তাদের পার্সোনাল কানেকশনের লোকজন এনে ওরা দলে ভারী দেখাবার চেষ্টা করছে। কিন্তু আপনি আরেকটা পয়েন্ট বলেছেন
যে ওই দিন গণজাগরণ মঞ্চের দিন ছিল। ওরা জোট দেখতে চায় না, ওরা সম্মিলিতভাবে মানুষ কিছু করছে এটা দেখতে চায় না। না, দেখতে চায় না, তারা ভয় পায়, তারা এটাতে প্যারানয়েড হয়ে যায় এবং তারা তাদের জুলাই স্পিরিটকে একসাথে করার জন্য একটা মব শুরু করে দেয়। দেখা যায় এখন যেহেতু লোচন গৃহযুদ্ধটা শুরু হচ্ছে না, কারণ মানুষ মার খেয়ে পিছিয়ে যাচ্ছে, মার খেয়ে লুকিয়ে যাচ্ছে, মার খেয়ে চুপ হয়ে আছে, হ্যাঁ, সাবমিসিভ ইয়েতে আছে, হ্যাঁ, কতদিন থাকবে আমি জানি না। কিন্তু ওরা এই যেহেতু গৃহযুদ্ধ বাঁধাতে পারেনি, সেই হেতু ওরা এই শয়তানের মুক্তি বা শয়তানকে মুক্ত করে দেওয়ার অপারেশন শুরু করেছে। হ্যাঁ, এটা আমার ধারণা যে এটা ওই ওনার ম্যাটিকুলাস প্ল্যানের মধ্যে ছিল একটা গৃহযুদ্ধ, যেটা সুযোগে এটা এই ম্যাটিকুলাস প্ল্যানের ওনার গৃহযুদ্ধের কোনো অংশ হওয়ার কোনো ইয়ে নেই। এটা সিআইএ টেক্সট বুক। তারা যেখানে যেখানে কালার রেভলিউশন করেছে সেখানে পরবর্তী ধাপ হচ্ছে গৃহযুদ্ধ। সেটা আপনি যেদিকে তাকাবেন, লিবিয়ার দিকে তাকাবেন, ইউক্রেনের দিকে তাকাবেন, যেদিকে তাকাবেন, সিরিয়া, ইরাক, যে কোনো দিকে তাকাবেন, দিস ইজ দ্য টেক্সট বুক, দে আর ফলোয়িং ইট। এবং তাদের বাংলাদেশে এটা করতে ধীরগতি হচ্ছে। বাংলাদেশে তারা এখনো সাফল্যের মুখ দেখে নাই গৃহযুদ্ধ, কিন্তু অস্ত্র পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা তাদের এজেন্ডা। অস্ত্র নেমেছে, অস্ত্র পৌঁছে গেছে হাতে হাতে। এবার কোনই মারছে, খোঁচা মারছে, অপমান করছে, যাতে যুদ্ধটা লাগলে কিন্তু প্রচুর মারবে। এখন সাধারণ জনগণের হাতে তো অস্ত্র নাই, তো যুদ্ধটা এর জন্য লাগছে না। সাধারণ জনগণ তো হাত খালি, তাই না? এক্স্যাক্টলি সেটাই। কিন্তু মানুষ তো ঘুরে দাঁড়ায়, এবং মানুষের ভেতরে যে বিরক্তি, যে বিভমিষা, যে বিতৃষ্ণা জন্ম দিচ্ছে, এটা তো ওরাই দিচ্ছে। এটা কি ধরনের প্রজ্ঞাপন হয়? ঘটনা যেটা হয়েছে তাজুল ভাই, আমরা যাদের কথা বলছি মানুষ ঘুরে দাঁড়ায়, পৃথিবীর যে কোনো দেশে আপনি দেখবেন কালার রেভলিউশন বলেন বা রেজিম চেঞ্জ বলেন, সেখানে মধ্যবিত্তের একটা স্টেক থাকে। আমাদের এই ইয়েতে জুলাই জুলুমেও মধ্যবিত্তের একটা অংশ, যাদেরকে আমরা বামপন্থী বলি, তারপরে সংস্কৃতি কর্মী বলি, মার্জিনালাইজড যে অংশ আছে আমাদের, এলজিবিটি কিউ, তারপরে ট্রান্সজেন্ডার, ট্রান্স ওমেন, হিজড়া, হ্যাঁ, সঙ্গীত শিল্পী, নাট্যশিল্পী, সাংবাদিক, তাদের প্রত্যেকেরই একটা স্টেক ছিল। তারা কোনো না কোনো ভাবে এই জিনিসের সাথে জড়িত হয়েছে, বিক্রি হয়েছে, তাদের ট্রেনিং হয়েছে, সেই নামগুলো অনবরত আসবে। তো এই যে মধ্যবিত্তের যে অংশটা আমাদের নষ্ট হয়ে গিয়েছে, এই নষ্ট হওয়া অংশ ছাড়া যে অংশ চুপ করে আছে, তাদের গায়ে যতদিন না লাগবে ঘুরে দাঁড়ানোর কাজটা সহজ হবে না। এটা আমার পর্যবেক্ষণ। না লোচন, এটা তো সব সময়ের জন্যই সত্য যে যখন পর্যন্ত মধ্যবিত্ত ঘুরে না দাঁড়ায়, ততদিন পর্যন্ত কোনোদিনও কোনো আন্দোলন সফল হয় না। এই 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 শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনও এটি সফল তখনই হয়েছে যখন মধ্যবিত্ত এই আন্দোলনে সামিল হয়েছে, এবং সো কল্ড এলিট ক্লাসরা সামিল হয়েছে। এলিট ক্লাসরা অ্যাপ্রুভাল দিয়েছে। এলিট ক্লাস ওদের মাঝখানে দাঁড়িয়ে খুব প্রমিত বাংলায়, প্রমিত ইংরেজিতে বক্তৃতা করেছে। আমি দেখেছি, আমি এদেরকে চিনি। হ্যাঁ, এরা বক্তৃতা করেছে এই ছেলেদের মেয়েদের পক্ষে। ওখানে গান বেঁধেছে, ওরা গিটার বাজছে, গানের তালে তালে ওরা তালি দিয়ে দিয়ে ওরা প্রতিবাদ করছে, ঠিক যেভাবে ইউরোপ আমেরিকায় হয়ে থাকে। হ্যাঁ, এবং এগুলো সব ওই সিআইএ প্ল্যান, যেভাবে লোচন বললেন, ওই বই থেকে দেখে দেখে পাতা গুনে গুনে এবার এটা করো, এবার সেটা করো। হ্যাঁ, 3 মাসও হয় নাই সেই আন্দোলন হয়েছে, 3 মাসও না, বোধহয় 2 মাসের মাথায় ডক্টর ইউনূস এসেছেন এখানে, এখানে মেটিকুলাস প্ল্যানের কথা যেখানে উনি বললেন, সেখানে উনি ছাপানো একটা অ্যালবাম নিয়ে এসছে, যেখানে সব ওই যে গ্রাফিতি যাকে পাচ্ছে তাকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমার সময় প্রায় শেষ, অনেক লম্বা সময় হয়ে গেছে, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছিলাম যে তাজুল ইমাম, আপনি এই 13 তারিখে আমি শুনতে পেয়েছি, জানতেও পেরেছি যে আওয়ামী লীগ একটা বিরাট কর্মসূচি গ্রহণ করছে, যে তারা ওয়াশিংটন ডিসিতে যাবে 13 তারিখে। আওয়ামী লীগরা যাবে আমি জানি, কিন্তু স্বাধীনতার পক্ষে আমরা যারা শিল্পী, সাহিত্যিক, কবি, লেখক আমরা আছি, আমরাও যাচ্ছি আমাদের নিজস্ব অর্গানাইজেশন পক্ষ থেকে।
ওকে। যদি অফকোর্স যদি তুষার ঝড় না হয়, কারণ ওরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু যদি আমরা যেতে নাও পারি, আমাদের সেই কি বলে লিখিত যে যে আমরা একটা ভাষ্য তৈরি করেছি, সেটা আমরা কিন্তু পৌঁছে দেব জি। স্টেট ডিপার্টমেন্টে, যেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছাবে, এবং সম্ভবত মোদিজিকেও দেওয়া উদ্দেশ্য করে একটা কপি দেওয়া হবে, তো যেহেতু আমরা তাদেরকে পেয়েছি এখানে সেই কাজ। সেই স্মারকলিপিতে আপনারা কি লিখছেন? কি সেটা থাকছে? আমি তো ড্রাফট করিনি, তবে তুমি কি অনুমান করতে পারো যে এরকম মব ভায়োলেন্স হচ্ছে বাংলাদেশে, এবং এটাকে জাস্টিফাইড করা হচ্ছে, মানুষের অধিকার নেই, শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, এবং সন্ত্রাসীরা মৌলবাদী ইসলামিক মনোভাব সম্পন্ন যে সন্ত্রাসী, ওদেরকে আমি মুসলিম বলতে রাজি না। ওরা ইসলাম ধর্মকে ওদের সন্ত্রাসের এনার্জি হিসাবে ব্যবহার করছে, ধর্মকে ব্যবহার করে সন্ত্রাস যারা করছে, এরাই, এইসব মৌলবাদীরাই, টেরোরিস্টরা বেসিক্যালি, যারা টেরর, যারা সন্ত্রাস দেখিয়ে মানুষকে ভয় দেখাতে চায়। ভয় দেখাতে চাওয়াটাই তো সন্ত্রাসী নাকি, তাই না? সন্ত্রাস সৃষ্টি করে তারা শুধুমাত্র ভয় এদের। দেখিয়ে ক্ষান্ত হচ্ছে না, তারা সরাসরি আক্রমণও করছে, আঘাতও করছে। এটাই তো ভয় দেখানো। এই যে পুলিশ ভাইদেরকে মেরে যে ঝুলিয়ে রেখেছিল, মারলেই তো চুকে গেছে, মরে গেছে মানুষটা, তাকে ঝুলিয়ে রেখেছে কেন? এটাই আতঙ্ক হচ্ছে, তৈরি করার হ্যাঁ, জন্য। এটা দেখানোর জন্য যে কত বড় ভয়ঙ্কর তারা, কত বিভৎস নিষ্ঠুর তারা, এটা প্রমাণ করার জন্য। এখন যে বাড়িঘর লুট করার পরে আগুন লাগিয়ে দিচ্ছে, এই যে ৩২ নম্বরের পুড়ে যাওয়া বাড়িটা ভাঙলো, এটা তো দেখানোর জন্য যে এইভাবে তোমাদের সবকিছু ভেঙে দিব, এইটাই হচ্ছে কি সন্ত্রাস। ত্রাস সৃষ্টি করার জন্য এগুলো দেখানো হচ্ছে। এবং খুব ইন্টারেস্টিংলি কিছু মানুষ আবার বিশ্বাসও করছে যে এইখানে বোধহয় আসলেই আয়না ঘর আছে, এইখানে মানে যে সমস্ত মিথ্যা কথাগুলি রটানো হচ্ছে, অনেক আচ্ছা, মানুষ আরেকটা খুব ইম্পর্টেন্ট খবর ভুলে যাওয়ার আগে আমি বলে ফেলি, সেটা হচ্ছে যে খুব মানে আজকে, গতকালকে এবং আগেও কয়েকদিন আমি শুনেছি বাংলাদেশের বিভিন্ন গোরস্থান থেকে কঙ্কাল চুরি যাচ্ছে কবর খুঁড়ে। আমার ধারণা এই কঙ্কালগুলো সংগ্রহ করা হচ্ছে বস্তাবন্দি করে, এবং কোনো একটা জায়গায় এগুলো একসঙ্গে পুঁতে ফেললে এগুলো আওয়ামী সরকারের উপরে দোষ চাপানো হবে যে এই দেখো এখানে গণকবর হয়েছে। কারণ হাসনাত এবং সার্জিস অলরেডি বলেছে যে আমাদের বুদ্ধিজীবী, যে শহীদ বুদ্ধিজীবী যে স্মৃতি মিনার, সেটার নিচে নাকি গণকবর আছে, এবং ও গুনে গুনে বলেছে ১২৮ জনের লাশ আছে ওখানে। ও রায়ের বাজার বদ্ধভূমির কথা রায়ের বলছে। বাজারে ১২৮ জনের লাশ ওটার নিচে আছে। অর্থাৎ সেই স্মৃতি সৌধটাকে ভেঙে ফেলতে হবে। তো ওটা তো পাকিস্তানের পরাজয়ের বা নিষ্ঠুরতার একটা চিহ্ন না, ওটাকে ভাঙার জন্য এটা হচ্ছে ইয়া। আর সেখানে যদি সে সন্দেহ করে থাকে গণকবর, তাহলে ও কাউন্টটা দেখলো কি করে যে ১২৮ জন, ১৩০ও না, ১২০ও না, ১২৮ জন গুনে গুনে। হ্যাঁ, ১২৮টা এবার ওকে বোঝায় ১২৮টা কঙ্কাল জোগাড় করে এনে রাতারাতি ওখানে গর্ত খুঁড়ে ওই কঙ্কাল চাপা দিয়ে এইবার সকালবেলা সাংবাদিক সহ নিয়ে গিয়ে বলবে যে এই দেখেন বলেছিলাম না, গুনে দেখেন ১২৮টা আছে কিনা। গোরস্থান থেকে কঙ্কাল চুরি যাচ্ছে, এটা নির্মম, এটা নিষ্ঠুর, এটা মৃত মানুষের জন্য অপমান তো বটেই, একটা চরম মিথ্যাচার, একটা নিষ্ঠুর মিথ্যাচার। সেই সঙ্গে যে ইসলাম ধর্মের কথা বলে এরা রাজনীতি করছে, সেই ইসলাম ধর্মেরও তো একটা অবমাননা যে একজন মৃতের কবর তুমি খুঁড়ে তার লাশ চুরি করে নিয়ে আসছো একটা মিথ্যাকে স্টাবলিশ করার জন্য। কুড ইউ বিলিভ ইট? মানে স্বৈরাচার তো স্বৈরাচার বলে আওয়ামী লীগকে পচিয়ে ফেলেছে। এটা যেটা হচ্ছে, এটা স্বৈরাচারের বাবা, এটা হচ্ছে স্বেচ্ছাচার। আমার যা খুশি আমি তাই করব, এবং তোমাকে সেটা মানতে হবে। এই হচ্ছে গিয়ে দেশের এখনকার আইন। জি। লোচন, আপনার ওই যে কালার রেভলিউশনের থিওরি অনুযায়ী যদি দেখি, তাহলে এই মবের মূল্যকে শান্তি কবে ফিরবে? সহসা তো ফিরবে না।
যতদিন না একটা নির্বাচন হচ্ছে এবং নির্বাচন হলেই সমস্যার সমাধান হবে এরকম ভাবার কোনো কারণ নাই। কারণ মিশরে কিন্তু কালার রেভলিউশনের পরে একটা নির্বাচন হয়েছিল। নির্বাচিত সরকার কিন্তু মিশরে 1 বছরের বেশি থাকতে হ্যাঁ, পারেনি। ব্রাদারহুড চলে এসেছিল না, মুসলিম হ্যাঁ, ব্রাদারহুড মুসলিম এসেছিল, হ্যাঁ। তারা তো সবচেয়ে বড় সন্ত্রাসী। তারপরে কিন্তু আবার সেখানে কি হয়েছে, সেনা শাসন প্রবর্তন হয়েছে। হ্যাঁ, তো আমরা যেটা ভাবছি যে একটা নির্বাচন হলেই সমস্যার সমাধান হয়ে যাবে, নির্বাচিত সরকার এলেই অ্যাকাউন্টেবল হয়ে যাবে, কারণ নির্বাচনকে নানাভাবে ইঞ্জিনিয়ারিং করা হবে। সুলতানা, আমি আপনাকে বলে রাখছি, কারণ ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদের যে কাজটা করা হয়েছে, তারা বলছে যে 17 লক্ষ লোককে নতুন করে ইনক্লুড হয়েছে এবং তারা ভোটার তালিকা হালনাগাদ করেছে। আপনি যদি গণমানুষের কাছে যান এবং জিজ্ঞেস করেন আপনার পরিচিত কাউকে, আপনি জানতে পাবেন ভোটার তালিকা হালনাগাদ করার জন্য কেউ বাড়ি বাড়ি এবার যায়নি। এক। দ্বিতীয়, প্রধান উপদেষ্টা এর মধ্যে একটা প্রস্তাব করেছেন, ছোট্ট করে শুনেছেন কি আমি জানি না, কয়েক মাস আগে, যে ভোটার হওয়ার যে বয়সটা আমাদের আছে, যে 18 17 বছরকে বছর আমরা, করা। হ্যাঁ 16 বছর করা, তাহলে মোটামুটি 3 কোটি ভোটার বেড়ে যাবে। এবং ওনারা এর ইতিমধ্যে স্টুডেন্টদেরকে দিয়ে দল গঠন করাচ্ছেন, এবং দল ABCD নামে অনেক দল অ্যাকচুয়ালি হয়ে গিয়েছে, তাই তো? তো ভোট হলেই, নির্বাচন হলেই যে লেভেল প্লেইং ফিল্ড হবে, সেখানে বৃহত্তর দলগুলো অংশগ্রহণ করতে পারবে, এবং আমরা যাদেরকে জঙ্গি বলছি বা ইসলামিক জনগোষ্ঠী বলছি, ইসলামিক মিলিটেন্ট বলছি, যে তারা যে এই দৌড়ে পিছিয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই, কারণ ভোটে অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং হবে এবং এটা অবশ্যম্ভাবী, এটা হয়েই থাকে। কালার রেভলিউশন হয়েছে, তারা তাদের ইচ্ছা মতন সরকার এখানে গঠন করার চেষ্টা করবে। এখন জনগণের কাজ হচ্ছে এই জিনিসগুলো যেগুলো বললাম, ভোটার তালিকা এবং ইসলামিকদেরকে রুখে দেওয়া। কারণ আপনি জানেন, যখনই এ ধরনের মৌলবাদী চক্র, সেটা ইসলামিকই হোক আর বা অন্য কোনো বাদীই হোক, তাদের যখন রাইজ হয়, সবচেয়ে প্রথমে মূল্য চুকায় হচ্ছে গিয়ে নারী। ঠিক আছে? নারী। এটা নারী এবং যারা লিবারেল থাকে, প্রগতিশীল থাকে, তারা মূল্য চুকায়। ভবদের সব্যসাচী স্টলের ভবদেরকে দিয়ে এবং আমাদের অন্যান্য সাংস্কৃতিক কর্মী যারা আছেন, যেমন মেহজাবিন, পরিমণি, এদেরকে দিয়ে কিন্তু এগুলো অলরেডি শুরু হয়ে গিয়েছে। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনো কারণ নাই। তারা এই জিনিসই করতে এসছে এবং তারা এটা করবে। আমরা যদি রুখে না দাঁড়াই, তারা এটা বাস্তবায়ন করবে। এটাই সত্য, এটাই অবশ্যম্ভাবী। আমরা সেই ডেস্টিনির দিকেই হেঁটে যাচ্ছি প্রতিদিন। এটা খুবই দুশ্চিন্তারই কথা, কারণ আমরা যদি ভাবি যে একটা নির্বাচন হলেই বোধহয় দেশে শান্তি ফিরে আসবে, একটি রাজনৈতিক সরকার আসলে অনেক সমস্যার সমাধান করা সম্ভব, কিন্তু বিষয়টি আপনার কি মনে হয় তাজুল ইমাম, বিএনপি কি এই চক্রান্ত বুঝতে পেরে তারা দ্রুত নির্বাচন চাইছে, যাতে করে এই নির্বাচনের আগের যে পদক্ষেপগুলো, যে লোচন যেগুলি বর্ণনা করলেন, যে এই প্রায় 3 কোটি ভোটারকে ভোট নিবন্ধিত করা, ছাত্রদেরকে দিয়ে দল গঠন করা, এইগুলি, এই যে আপনি ভাইবেন না যে মেটিকুলাস প্ল্যান পুরোটা বাস্তবায়ন হয়ে গেছে, এটা কিন্তু এই প্ল্যানেরই অংশ, পরের অংশ আর কি, দ্বিতীয় ধাপ বা তৃতীয় ধাপ। তো এইটা রুখে দেওয়ার জন্য বিএনপি কতটুকু প্রস্তুত আছে, যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নাই? বিএনপি মানে একটা দোটানার মধ্যে পড়েছে। হ্যাঁ, দোটানাটা হচ্ছে দীর্ঘদিন জামাতের সঙ্গে তাদের খুব দহরম মহরম ছিল। হ্যাঁ, জামাতের সঙ্গে মিলেমিশে একটা সরকার বানাতে চাইলে জামাতকে আপার হ্যান্ড হতে দেবে না। জামাতকে ওরা চাইবে, আগে যেমন জামাত ওদের বি টিম ছিল বা অনুগ্রহ প্রার্থী ছিল, সেইভাবে রাখতে। কিন্তু দিন বদলে গেছে, জামাত এখন মনে করছে যে ওরা নিজেরাই কিন্তু বিএনপি ছাড়াই ওরা ক্ষমতায় যেতে পারবে এবং একচ্ছত্রভাবে যেতে পারবে। ওদের জনপ্রিয়তা বিএনপির চেয়ে বেশি। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলছেন না, এক ফজলুর রহমান ভাই একটু চিৎকার করে বলছেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বা বিএনপির বেশিরভাগ নেতার মুখ থেকে সেটা শুনতে পাই না। বিএনপির কর্মীরা কিন্তু এই আওয়ামী লীগের বাড়িঘর ভাঙার ব্যাপারে এরা উৎসাহী। এই 32 নম্বর ভাঙার সময় ভেতর থেকে খালেদা জিয়ার নামে স্লোগান শোনা গেছে। হ্যাঁ, তাজুল তো ভাই, এটা ভাঙার সময় যে বুলডোজার দিয়েছে সে সাদেক হোসেন খোকার ছেলে। তাই নাকি? বাহ 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 হ্যাঁ, বাহ, এবং চমৎকার।
এবং নারায়ণগঞ্জের যে বিএনপি নেত্রী ভেকু পাঠিয়েছে কেএন হ্যাঁ এন্টারপ্রাইজের, হ্যাঁ বিএনপির একটা অংশ জামাতের সাথে তাদের যে সখ্যতা হ্যাঁ তারা ছাড়বে না, ছাড়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। লক্ষণও দেখা যাচ্ছে না। এখন তারা দুজনে মিলে যদি সরকার করতে চায়, তাহলে কেন জামাত বলছে ইলেকশন দেরি করতে? কারণ জামাতের অনেক কিছু গুছানোর আছে, কারণ স্টুডেন্টের যে দলটা হবে সেটা যদি এই মুহূর্তে মনে করেন গঠিত হয়, সেটা নিবন্ধন পেতে আমার ঠিক সঠিক মনে নেই 60 দিন বা 90 দিনের একটা টাইম ফ্রেম আছে। সেটা সাথে সাথেই পাওয়া যায় না, তো তারা এই সময়টা ক্ষেপণ করবেই, এভাবেই ক্ষেপণ করবে। মানে ওই যে ইলেকশনে নিবন্ধন পেতে হলে ওদের তো অ্যাপ্লাই করতে হয়েছে, কারণ ওরা তো হ্যাঁ নিষিদ্ধ হয়ে গিয়েছিল। ওদের তো অলরেডি 3-4টা টিম আছে, এ টিম, বি টিম, সি টিম। এবং একটা ডি টিম হচ্ছে যেখানে অংশগ্রহণ করার জন্য আসলে যেটাকে নেতৃত্ব দেওয়ার জন্য সার্জিস, ওই যে জুলাইয়ে যারা আহত হয়েছে তাদের নিয়ে যে ফাউন্ডেশন হয়েছিল সেটার পদের থেকে সে পদত্যাগ করেছে সেই কারণে কিন্তু, এবং সাইমালটেনিয়াসলি শোনা যাচ্ছে যে অন্য যে একজন লেদার আসিফ, লেদার আসিফ এবং মাহফুজ আলম, যে দুইজন উপদেষ্টা আছে, এবং আরেকজন আছে নাহিদ তথ্য মন্ত্রণালয়ের ইয়েতে, এই তিনজনও ধীরে ধীরে পদত্যাগ করে সেই দলে জয়েন করবে। তারা সেখান থেকে নির্বাচনী কার্যক্রম, তাদের প্রচারণা এগুলো চালাবে, এই ধরনের একটা রিউমার কিন্তু আছে অলরেডি। আচ্ছা, আর যদি বয়স কমানো যায়, তাদেরকে পেছন থেকে মানে সাপোর্ট দিবে আমাদের দেশপ্রেমিক ভাইয়েরা, তাই তো? হ্যাঁ পুতুল, যেটা হয়েছে যে আমরা যেটা ভাবছি যে মানে প্রধান উপদেষ্টা এগুলা কিছুই বলছেন না বা করছেন না, ঘটনা যেটা হয় পুতুল, আমাদের সুলতানা আমাদের যে বয়সটা হয়েছে, সুলতানা আমরা সেই জায়গা থেকে দেখি কি আমরা সব কথা কিন্তু বলতে পারি না বা করতে পারি না, তাই না? আমরা একজন স্পোক পার্সন বা দুজন স্পোক পার্সন নিয়োগ করি। তো প্রধান উপদেষ্টা যে কথাগুলো মনের ভিতর রেখেছেন বলতে পারছেন না, তা আপনি যেটা বললেন যে মব বসদেরকে দিয়ে বলাচ্ছেন, মব বসদেরকে দিয়ে করাচ্ছেন, ঠিক আছে সুলতানা? আপাত দৃশ্যে এটাকে প্যারালাল গভর্নমেন্ট মনে হচ্ছে, এবং আমরা যাদেরকে সুলতানা যাদেরকে দেখছি আমাদের কাছে মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে বুঝি আসিফ নজরুল বা লেদার আসিফ বা নাহিদ বা মাহফুজ আলম, এরা বুঝি সবকিছু পরিচালনা করছেন। নো, না দাবাত চাল অন্য অনেকে দিচ্ছে। আপনি যদি অধিকারের আদিলুরকে দেখেন, সে চুপচাপ, সে কিন্তু সবসময় দাবাত চাল দিয়ে থাকে। হ্যাঁ, এবং তাদের একটা গ্যাং, আপনি তাদের পোস্ট গুলা, তাদের একসাথে সোশ্যাল মিডিয়া এক্সপ্লোরিংটা যদি আপনি ফলো করেন, দেখবেন যে একই সাথে একই হ্যাশট্যাগ, একই পোস্ট, একই ধরনের জিনিসপত্র দিচ্ছে। তারা যে একটা গ্যাং, আপনি ডট মিলালে বুঝে যাবেন। মব বস বলেন, অন্যান্য উপদেষ্টারা বলেন, আপনি সব এভাবে এঁকে ফেলতে পারবেন যে তারা আমি একটা তো এঁকে গ্যাং। ফেলেছি, আমার আঁকাটা একটু দেখাই, আজকের আলোচনাটা একটু প্রাণবন্ত হোক। কি আমার ফোন আবার ডুবে গেল, কোন কারণে ডুবে গেছে? দাঁড়াও, আবার এটা দেখাতে তাহলে হলে আসলে সমস্যা কোনো মুক্তি তো নাই, বরং আরো জটিলতার দিকে অগ্রসর হচ্ছে। না সুলতানা, এত এত আশাহত হওয়ার কিছু নেই, কারণ বাঙালি একটা আনপ্রেডিক্টেবল জাতি, এটা মনে রাখবেন। আনপ্রেডিক্টেবল আমি বলি না, আমি বলি অদম্য জাতি। হ্যাঁ, আমরা অদম্য জাতি, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারে না। হ্যাঁ, তারা কি করবে সেটা আপনাকে সবসময় অত তারা বাই দা বুক যাবে না। তাদের যখন পেটে লাথি পড়বে এবং তারা যখন দেখবে তাদের অর্থনীতির এই অবস্থা, এবং আপনি শত শত লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মীকে বলছেন যে তোমরা নারী, তোমরা বাসায় বসে থাকতে হবে, একটা সিঙ্গেল মাদার। আমি উত্তরার থেকে একটা খবর পেলাম যে একজন সিঙ্গেল মাদার, তার হাজবেন্ড আগেই মারা গিয়েছেন, উনি একটা গার্মেন্টসে চাকরি করতেন, ওনাকে এখন কি করতে হচ্ছে, ওনার গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে, দুইটা বাচ্চা পড়ালেখা করতো, উনি এখন অটো চালাচ্ছেন, ব্যাটারি চালিত সেই অটো চালাচ্ছেন। তো এইসব নারীরা কি রুখে দাঁড়াবেন আপনার মনে হয়? আপনার আমার মতন এলিট গোষ্ঠী না দাঁড়াক, তারাই রুখে দাঁড়াবে। আজকে এক ভদ্রমহিলা ওই ক্যামেরার সামনে বলছেন আর কি, লাইভের নিউজ রিপোর্টারের কাছে বলছেন, রিপোর্টারও জিজ্ঞেস করছে আপনি কোথায় গিয়েছিলেন, মানে থানায় কেন গিয়েছিলেন? বলে গত রাত্রে এসে আমার হাজবেন্ডকে এবং আরো অনেককে আমাদের বিল্ডিং থেকে ধরে নিয়ে গেছে। আমরা তো কোনো রাজনীতি করি না, আমরা তো শ্রমিক। কি ধরনের শ্রমিক আমরা? এইখানে কত ভদ্রমহিলা বোধহয় গার্মেন্টসে কাজ করেন, আর ওই ভদ্রলোক হাজবেন্ড হয়তো অটো রিক্সা বা কিছু চালান, এই ধরনের পরিবার। এদেরকে নিয়ে গেছে ধরে এবং বলেছে যে ওরা ছেড়ে দেবে। হ্যাঁ, কিন্তু কালকে সকালে 11টায় এসো, তো পরের দিন সকালে বেলা গিয়েছেন 11টার সময়,
তখন বলছে না আমরা কোনো গ্রেফতার এখানে তো দেখতে পাচ্ছি না, নথির মধ্যে কোনো গ্রেফতার নাই। তাহলে কোথায় আছে বলে একজন বলে ওই যে কানি কি কানিহাটি না কোথায় যেন আরেকটা জায়গায় আরেক থানায়, আর আরেকজন বলতেছে না কোনো অ্যারেস্টই হয় নাই, আপনারা বাসায় যেন ওরা অন্য কোথাও গেছে, আসবে বাসায় ফিরে আসবে। হ্যাঁ, তো এই মহিলা বলছে যে আমরা আমাদের পুরুষ নাই বাসার মধ্যে, আমরা চলাফেরা করব কিভাবে, আমাদের উপার্জনক্ষম মানুষগুলোকে ধরে নিয়ে চলে গেছে। হ্যাঁ, তো এটা কি কি চলছে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস থিং। ওই যে বললাম যে সাপের 5 মাথা, ওই এক মাথা গিলে খাচ্ছে। সাপ কিন্তু একটাই, সাপ একটাই, এদের ছোবল বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে, এবং এটা তো এটা যে একটা সাপ, এইটা হ্যাঁ, মানুষের বুঝতে মানে আর কত দেরি। বুঝেও তো অনেকে বুঝছে না, মানে বুঝতে চাচ্ছে না, কি করা যাবে, বুঝেও বুঝতে চাচ্ছে না। যাই হোক, তাহলে আজকে আমি রেখে দিতে হচ্ছে, আজকে শেষ করছি। তাজুল ইমাম, আমি আশা করি কোনো স্নো ঝড় হবে না, যদি হয়ও আপনারা যখন আমরা 13 তারিখে আমরা যাব বলে ঠিক আমি করেছি, ওটার আপডেট জানাবো, এবং আমি আমি আশা করি আমিও আপনাদের কাভার করতে যাব, আমিও যাব আপনাদের সঙ্গে। আমি আমার দর্শকদেরকে ঘোষণাটি দিয়ে রাখলাম, আগামী 13 তারিখ আমরা নিউ ইয়র্ক বাংলা লাইফ এবং বাংলা নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা এই যে কর্মসূচিটি রয়েছে হোয়াইট হাউসের সামনে, এটা আমরা কাভার করব। আশা করি আপনাদেরকে লাইভ দেখাবো। সুতরাং আমাদের সঙ্গেই থাকবেন। এবং তাজুল ইমাম এবং আফসানা কিশোর, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো হ্যাঁ থাকবেন। হ্যাঁ, লোচন ভালো লাগলো দেখে। আমি সরি যে আমি দেরি করে ফেলেছি এবার, কিন্তু আমি জানি লোচন অত্যন্ত পরিশীলিত, সুন্দর, ইনফরমেটিভ কথাবার্তা বলেছেন, ডেফিনেটলি কাজে লেগেছে। আমি একটু উচ্চকিত মানুষ, আমার হারাবারও কিছু নেই, পাবারও কিছু নেই, কাজেই আমার কাছে যেটা অন্যায় মনে হবে আমি বলবো। বাই দ্য ওয়ে, দেশবাসীকে আবারও বলে রাখছি যে যে যেখান থেকে যেভাবে আক্রমণ করুক, আপনারা নোট রাখবেন, লিখে রাখবেন দয়া করে, যে কাকে দেখলেন, কে কে ছিল জড়িত, এগুলো সব লিখে রাখবেন, কারণ এগুলো দরকার হবে। সব সব আপনি মনে করবেন না যে ইউটিউবে ছেড়ে দিয়েছে ওখান থেকে পাওয়া যাচ্ছে না। আপনার চোখে যা দেখেছেন দিনলিপির মতো করে লিখে রাখুন। সাবধান, গোরস্থানে যদি কঙ্কাল চুরি যায় সেটাও জানিয়ে রাখুন, কারণ এই কঙ্কালগুলো জমা হচ্ছে, এগুলো ওই ইয়েতে আর 2-1 দিনের মধ্যে এইসব কঙ্কাল 32 নম্বরের বেসমেন্টের মধ্যে ফেলে দেওয়া হবে। আমি অলরেডি বলা হয়েছে, এই যে হাড়গোড় পাওয়া গেছে, মানে যাই হোক, আরেকদিন নিশ্চয়ই আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তাজুল ইমাম এবং আফসানা কিশোর, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে। অবাক হওয়ার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছি, এখন আর অবাক হই না। সুলতানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা, ভালো থাকেন। ভালো থাকবেন সবাই। সুলতানা, ধন্যবাদ। জি, দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আপনারাও যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, এবং বিশেষ করে যারা বাংলাদেশে আছেন আপনারা নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন সেই প্রত্যাশা রাখছি। ভালো থাকুন।